সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুবর্ণভূমি ডিজিটালের নিউজ রুম থেকে অনুষ্ঠানে। আজ আমাদের সাথে দুজন বিশিষ্ট অতিথি যোগ দিয়েছেন, যারা আজকের দিনের প্রধান দুটি খবর বিশ্লেষণ করবেন। আমাদের সাথে আজ উপস্থিত আছেন ডক্টর হাসান আল ইমরান, যিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান। ডক্টর হাসান আল ইমরান, আপনাকে সুবর্ণভূমি ডিজিটালের নিউজ রুম থেকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে প্রিয় দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন ফারাজি আহমেদ সাইদ বুলবুল, যিনি দৈনিক ইত্তেফাকের যশোর অফিসে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। একই সাথে তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব ফারাজি আহমেদ সাইদ বুলবুল, আপনাকেও স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুবর্ণভূমি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে করোনা সংকট, আমরা দীর্ঘ প্রায় 1 বছর 3 মাস যাবত আমরা এই করোনা সংকটের মধ্যে রয়েছি এবং এই সময়কালে আমাদের এখানে করোনার প্রথম ঢেউ অতিক্রান্ত হয়ে তারপর আমরা দ্বিতীয় ঢেউতে এখন অবস্থান করছি এবং দেশের অবস্থা করোনা সংক্রান্ত ইস্যুতে আসলে খুব বেশি ভালো এটি বলার কোনো সুযোগ নাই, যার কারণে সরকার নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছেন আমাদের উপরে। এর মধ্যেও এত এত খারাপ খবরের মধ্যেও আমরা মাঝে মাঝে ভালো কিছু খবর জানতে পারি, শুনতে পারি। তেমন একটি ভালো খবর নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা টিম একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন করোনা ভাইরাস ডিটেক্ট করার। সেই পদ্ধতিটি যেমন একদিকে সাশ্রয়ী, তেমন সময় এবং অর্থ দুটোই সাশ্রয় করবে বলে আমাদের গবেষক টিমের বক্তব্য, যেটি আজকে দুপুরে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রেসের সামনে হাজির করেছেন। এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ডক্টর হাসান আল মামুনের কাছ থেকে। আমরা আরো বোঝার চেষ্টা করব যে আমাদের এখানে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আছে বা থাকতে পারে এরকম সন্দেহে আমাদের যশোর জেনারেল হসপিটাল থেকে যে 10 জন করোনা রোগী পালিয়ে গিয়েছিল বলা হচ্ছে, তাদেরকে আবার ফেরত নিয়ে আসা হয়েছিল গণমাধ্যমে এই খবরটি প্রচারের পর। তাদের মধ্যে 7 জনের বিরুদ্ধে মামলা দিয়ে আজকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছিল এবং আদালত তাদেরকে জামিন দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আরো 3 জনকে এই সংক্রান্ত আইনি যে বাধ্যবাধকতা অথবা আইনি যে প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে আনা হবে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়টা নিয়ে বিশেষ করে আমরা গণমাধ্যম কর্মী জনাব ফারাজি আহমেদ সাইদের বক্তব্য আমরা শুনবো। তো ডক্টর হাসান আল ইমরান, প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা আজকে যে বিষয়টি উন্মোচন করলেন, জাতির সামনে নিয়ে আসলেন, এটিকে আপনারা বলছেন যে এটা হচ্ছে সাইবার গ্রিন পদ্ধতি করোনা ভাইরাস ডিটেক্ট করার, করোনা ভাইরাস শনাক্ত করার। তো সাইবার গ্রিন পদ্ধতি এটা আসলে কি, এই বিষয়টা যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বিস্তারিত বলেন। জি, আচ্ছা। এই আরটিপিসিআর বা রিয়েল টাইম পিসিআরটা আসলে দুই ভাবে ডিটেক্ট করতে পারে যে ওই পার্টিকুলার কোনো স্যাম্পলে কোনো ভাইরাস বা যেটার জন্যই আমরা খুঁজছি সেটার উপস্থিতি আছে কি নেই। এই উপস্থিতির ডিটেকশনের যে দুইটা পদ্ধতি, তার মধ্যে একটা হচ্ছে সাইবার গ্রিন মেথড, আর একটা হচ্ছে আপনার প্রোব বেসড বা ট্যাগম্যান বেসড ডিটেকশন মেথড। তো এই প্রোব বেসড যে মেথড, সেই মেথডের এক স্পেসিফিসিটির বিষয়ে বলতে গেলে বলতে হয় যে আমরা বর্তমানে যে কিটটা ব্যবহার করছি করোনা ভাইরাস ডিটেকশনের ক্ষেত্রে, ওই ওই কিটের আপনার অ্যাটাকমেন্ট বেসড হওয়াতে এটার ডিটেকশনটা অনেকটাই ব্যয়বহুল এবং ব্যয়বহুল। এই ব্যয়ের কারণে আমরা এমন একটা পদ্ধতি বের করার চেষ্টা করেছিলাম যে যেহেতু এই বাংলাদেশে প্রচুর পরিমাণে আমাদের টেস্ট করতে হচ্ছে এবং এটা খুবই উচ্চ মূল্যে টেস্ট করতে হচ্ছে, তো সেই জন্য আমরা এই ব্যয়ের কথাটা চিন্তা করেই সাইবার গ্রিন পদ্ধতি ডিটেকশনের জন্য চেষ্টা শুরু করি আর কি। তো আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, উনি এই গবেষণাটাকে নেতৃত্ব দেন। উনার নেতৃত্বে আমরা সাইবার গ্রিন করোনা ভাইরাসের জন্য প্রাইমার ডিজাইন করি সেপারেটলি সাইবার গ্রিন পদ্ধতিটাকে অপটিমাইজ করার জন্য। তো সেই প্রাইমার ডিজাইনিং কাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের স্যাম্পল গুলোকে যে রেগুলার ডায়াগনোসিস আছে সেটার পাশাপাশি এই সাইবার গ্রিন পদ্ধতিটাও অ্যাপ্লাই করেছি এরকম 90টা স্যাম্পলে।
তো সেই 90টা স্যাম্পলে আমরা যে রেজাল্ট পেলাম সেটা মোটামুটি মোটামুটি বলবো না, আমি বেশ ভালোই আশাব্যঞ্জক। কারণ বর্তমান যে পদ্ধতি আমরা ব্যবহার করছি সেই পদ্ধতিতেও কিছু স্যাম্পল আমাদের নেগেটিভ আসছে, কিন্তু সাইবার গ্রিন সেটাকে পজিটিভ হিসেবে ডিক্লেয়ার করেছে। তো ওই কেসগুলোকে আবার স্পেসিফিক্যালি আমরা সিকোয়েন্স করে দেখেছি যে এটা আসলেই তাহলে করোনা ভাইরাস কিনা, কেন আমাদের এই পদ্ধতিতে মানে আসলো না। সিকোয়েন্স করে আমরা যে ফলাফল পেয়েছি যে না, ওটা আসলেই করোনা ভাইরাস, কিন্তু এই কিটে সামহাউ ডিটেক্ট করতে পারে নাই, কিন্তু সাইবার গ্রিন পদ্ধতিটা পেরেছে। তো সাইবার গ্রিন পদ্ধতিটা হচ্ছে ওই যে বললাম যে রিয়েল টাইম ডিটেকশনের বা আরটিপিসিআর মেশিন, কোনো স্যাম্পল পজিটিভ না নেগেটিভ সেটা ডিক্লেয়ার করার দুইটা পদ্ধতি আছে, তার মধ্যে একটা। তো এই সাইবার গ্রিনটা হচ্ছে ডিএনএ এর সাথে একটা বাইন্ড করার মতো ডাই, যেই ডাইটা রিলেটিভলি অনেক স্টেবল আর কি, বা কি বলবো যে খুব সেনসিটিভ না। প্রোব যেমন অনেক সেনসিটিভ, আমরা কাজ করার সময় খুব সতর্কভাবে প্রোব নিয়ে অ্যানালাইসিস করতে হয়, সাইবার গ্রিনটা অতটা না। এটা একটা সুবিধা আছে। প্লাস সুবিধা হচ্ছে এই যে ডাইটা, যে ডাইটা দিয়ে আমরা ডিটেক্ট করি, ওই ডাইটা খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়। প্রোব বেসড যে কোনো কিট ডেভেলপ করতে গেলে অনেক খরচ, মানে ব্যয়বহুল সেটা বাংলাদেশের জন্য। তো সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা ডক্টর ইমরান, স্বল্প মূল্যে টেস্টটা করতে পারি। আপনার জি কাছে আমরা আবার আসবো ব্যয় সংক্রান্ত জি বিষয় নিয়ে। তো জি জি যারা ফরাজি আহমেদ সাইদ বুলবুল, আপনি শুনছিলেন ডক্টর ইমরান বলছিলেন আমাদেরকে যে এটি কিভাবে কাজ করে, এবং আহ, আহ, জনাব ফরাজি আহমেদ সাইদ বুলবুল, আপনি কি শুনতে পাচ্ছেন? ফরাজি জি আহমেদ সাইদ বুলবুল শুনতে শুনছি। পাচ্ছেন? আচ্ছা, আপনি শুনছিলেন যে জি ডক্টর শুনছি, বলেন। ডক্টর ইমরান বলছিলেন যে নতুন যে পদ্ধতিটা তারা উদ্ভাবন করেছেন, এই পদ্ধতি আসলে অনেক বেশি সহজলভ্য হবে এবং এটি মানুষের জন্য উপকারে আসবে। এখনকার আলোচনায় শুনছিলেন, এবং আজকে সকালের দিকে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল সেখানে আপনি উপস্থিত ছিলেন। সব মিলায় আপনার কি মনে হয় এটি আসলে আমাদের জন্য কতটা কার্যকর হতে পারে? আপনি আমি আমি এটা জানি যে আপনি কোনো টেকনিক্যাল পারসন না, আপনি সংবাদকর্মী। ফলে টেকনিক্যাল বিষয়গুলো বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপনাকে বোঝাতে সক্ষম হয়েছে যে এটি জাতির জন্য উপকারে কোনো লাগবে। যে একটা বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে নতুন যে পদ্ধতি তারা উদ্ভাবন করেছেন, এটাকে আমরা যদি খুব সাদামাটা ভাবে বলি তাহলে এটাকে লো কস্ট মেথড বলা যেতে পারে। অর্থাৎ স্বল্প মূল্যে একটি করোনা শনাক্তকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করেছি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে এটা উদ্ভাবিত হয়েছে। তো আসার ব্যাপারটি হলো যে আমরা একই সাথে আজকের যে সংবাদ সম্মেলন আমরা মিডিয়া কর্মীরা কাভার করতে গেছিলাম, আমরা একটা বিষয় জেনেছি এবং আগে থেকেই জানি যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রধান এবং 1 নম্বর গবেষণা বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে। এই যে 1 নম্বর গবেষণা বিশ্ববিদ্যালয় পরিণত হলো, তার একটি যৌক্তিক পরিণতি বা ফলাফল বলা যেতে পারে যে এই লো কস্ট মেথড উদ্ভাবন। তো এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি গবেষণালব্ধ ফল বলেই আমি মনে করি একজন সংবাদকর্মী হিসেবে। তবে দেখেন, আমাদের যে বাস্তবতা সেটি হলো যে যে কোনো গবেষণা বা যে কোনো ফলাফল উদ্ভাবনের পর সরকারি পর্যায়ে যে ধরনের পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা দরকার হয়, কিংবা সেই গবেষণালব্ধ ফলাফলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগ দরকার হয়, যারা নানা বুলবুল, আমরা কারণে আমরা লক্ষ্য করেছি যে আমরা আমরা সরকারি আমরা এই পর্যায়ে সেই বিষয়ে আসবো। বিষয়টি। যারা যারা বুলবুল, আমরা এই বিষয়ে আসবো। তার আগে আমি ডক্টর হাসান আল ইমরানকে আরেকটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে আপনারা বলছেন যে 140 টাকায় এই খরচটা সমাধা করা সম্ভব। জি একজনের করোনা আহ, আছে কি নাই, করোনা ভাইরাস তার শরীরে আছে কি না, এটা 140 টাকায় নির্ধারণ করা সম্ভব। জি তো এই কস্টিংটা আপনারা কিভাবে নির্ণয় করলেন যে 140 টাকায় সম্ভব? রিয়েল টাইম পিসিআর এর ডিটেকশনের জন্য ওই যে কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে ট্যাকম্যান বেস যে প্রোবটা, সেই প্রোবটা অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, ওই ফ্লোরোসেন্ট ডাইট প্রোবটা ইউজ করতে গেলে ওটা অনেক বেশি কি বলবো সেনসিটিভ এবং খুবই এক্সপেন্সিভ একটা
রিএজেন্ট, তো সেই রিএজেন্টটাকে যদি আমরা অ্যাভয়েড করে সাইবার গ্রিন পদ্ধতিতে ওই রিয়েল টাইম পিসিআর আমাদের উদ্ভাবিত যে প্রাইমার গুলো আছে সেই প্রাইমার গুলো দিয়ে যদি আমরা রান দেই, তাহলে ফলাফল একই আসে, বরং আমি বলবো কিছু অংশ ভালো আসে ইয়ে কনভেনশনাল চেয়ে, কিন্তু খরচটা ওই প্রোবের কারণে কমে যায়, আমাদের ওই প্রোবটা যেহেতু ইউজ করতে হচ্ছে না। আচ্ছা, জনাব ফরাজি আহমেদ সাইদ বুলবুল, আপনার এই সংক্রান্ত বিষয়ে সংবাদকর্মী হিসেবে আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে আপনি কি কোনো প্রশ্ন করতে চান ডক্টর হাসান আল ইমরানকে? না, একটি বিষয় আমার জানার রয়েছে, সেটি হচ্ছে কি যে সরকারি পর্যায়ে আহ, এই পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিয়েছে, সেটি যদি একটু আপনারা ব্যাখ্যা। যে ডক্টর হাসান আহ আল ইমরান আপনাকে আমাদের সহকর্মী প্রশ্ন করছিলেন যে সরকার কিভাবে এটিকে ইমপ্লিমেন্টের জন্য সুযোগ তৈরি করে দেবে, ব্যাপারটা তো তাই। ফরাজি আহমেদ সাইদ, আমি যদি ভুল না জি। বুঝে থাকি, যে সরকার কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারে এই বিষয়টাই। ওয়েল, এই বিষয়ে আসলে আমাদের যে গবেষণালব্ধ ফলাফল, আমাদের সেই পদ্ধতি ব্যবহার করে অন্যান্য ল্যাবে এই বিষয়টা পাশাপাশি যদি ইনিশিয়েট করেন যে কোনো হাসপাতাল বা ইয়েতে, এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি করার চেষ্টা করেন, আমার মনে হয় তারাও পারবেন এটা। আমাদের পক্ষ থেকে যে কোনো কি ডেভেলপ করে দিতে হবে বা কোনো রিএজেন্ট ডেভেলপ করে দিতে হবে সেরকম বিষয়টা না। তো ওইসব রিএজেন্ট এনে আমরা শুধু আমাদের যেই প্রাইমার গুলো উদ্ভাবন করেছি সেই প্রাইমারের জন্য যা সাপোর্টিং দেয়া দরকার সেগুলো আমরা দিতে পারবো আশা করি। তো সেই জাস্ট ওই পদ্ধতি অনুযায়ী একই মেথড ফলো করে কাজ করলেই হবে আশা করি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে হয়তো, আমি আমার শুধু একটা যতদূর মনে বিষয় হয়। খুব ইম্পর্টেন্ট, এইটার রেজাল্টটা অ্যানালাইসিস করার জন্য আমার মনে হয় প্রতিটা ল্যাবে একজন মলিকুলার বায়োলজিস্ট থাকাটা জরুরি। আচ্ছা, আচ্ছা, এখন আপনারা যে এটা প্রাথমিকভাবে আজকে উন্মোচন করলেন জাতির সামনে, বললেন যে এই পদ্ধতিতে করলে এই সুবিধা আছে এবং জি। আর থেকে এই বিষয়টা এভাবে মিনিমাইজ হবে, খুবই জি, ভালো কথা। কিন্তু প্রশ্ন থাকতে পারে যে সাকসেস রেট কেমন, আপনি কি বলবেন সাকসেস রেট কি? এটার সাকসেস রেট খুবই ভালো। আমরা অবশ্য শুধুমাত্র 90টা স্যাম্পল টেস্ট করেছি, কিন্তু 90টা স্যাম্পল থেকে আমরা যেই রেজাল্টটা পেয়েছি সেটা আসলেই খুব আশাব্যঞ্জক। আহ, মানে আমরা তো অবশ্য কম্পেয়ার করেছি হচ্ছে এখন যেই কিটটা আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে রিসিভ করি সেই কিটটার মাধ্যমে, তো পাশাপাশি যদি আমি রাখি ওই কিটটার চেয়ে আমাদের কিট প্রায় 26টা বেশি কেস ডিটেক্ট করতে পেরেছে, করোনা পজিটিভ কেসকে। এবং সেটা আমরা প্রমাণও করেছি সিকোয়েন্সিং করার মাধ্যমে যে এই 26টা কেস আসলেই করোনা ভাইরাসের কেস ছিল। আচ্ছা, এখন যে আরটিপিসিআর মেশিনের যে পদ্ধতিতে এখন পরীক্ষাগুলো করা হয় সেখানে জি। কত পার্সেন্ট ফলস নেগেটিভ এবং কত পার্সেন্ট ফলস পজিটিভ বলে সাধারণভাবে মনে করা হয়? এইটা অবশ্য কিটের উপরে ডিপেন্ড করে বা বিভিন্ন কোম্পানির উপরে ডিপেন্ড করে। মানে যদি আমি একটু ভেঙে বলি, হয়তো একটু সময় লাগবে। সেটা হচ্ছে এই ট্যাকম্যান যে প্রোব গুলো ইউজ করা হয়, এখানে প্রত্যেকটা টেস্ট কিটে অ্যাটলিস্ট 3টা ডিফারেন্ট প্রোব ইউজ করা হচ্ছে, যেই প্রোবের কাজ হচ্ছে 3 ধরনের জিন থাকলে সে এক ধরনের লাইট এমিট করবে, একটা সিগন্যাল দিবে, নির্দিষ্ট ওয়েভলেন্থের একটা সিগন্যাল দিবে, সেই সিগন্যাল মেশিন রিসিভ করবে। তো সেই সিগন্যাল রিসিভ করে সে তার রেজাল্টটা দিবে, এবং সেই রেজাল্টটা একটা পার্টিকুলার কাট অফের উপরে উঠলে একটা আমরা ধরে নিব যে সেটা পজিটিভ। তো আপনার প্রশ্নটা কি ছিল জানো, আমি আবার আবার বলছি। আমি বলতে চাচ্ছিলাম যে এখন যে পদ্ধতিতে সারা বাংলাদেশে আরটিপিসিআর মেশিনে পরীক্ষা করা হয় সেখানে জি, জি। ফলস নেগেটিভ এবং ফলস পজিটিভের সংখ্যা কেমন আনুমানিক? হ্যাঁ, তো এই যে 3টা প্রোব যে ইউজ করতেছে, এই 3টা প্রোব আর কি খুব কম্পেটিবল হইতে হয়, মানে 3টা প্রোব একই টিউবের ভিতরে থেকে একইভাবে যাতে কাজ করতে পারে, মানে একটা আরেকটার সাথে আহ, একটা আরেকটাকে বাধা প্রদান না করে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য প্রচুর গবেষণা প্রয়োজন হয়। হ্যাঁ, এই গবেষণাটা দেখা যায় যে সব কোম্পানি সেইভাবে ফাইন্যান্স করে না, বা আরো একটু কম গবেষণার মধ্য দিয়ে হয়তো বা, মানে ধরেন আপনার কাছে সবচেয়ে বেস্ট অপশনটা খুঁজে পেতে আরো 6 মাস সময় লাগলো, কোম্পানি সেই সময়টা দিল না, হয়তো বললো না আমাকে 2 মাসের মধ্যে এটা কিট ডেভেলপ করে দাও। তো তখন দেখা যায় যে এই অল্প সময়ের মধ্যে যত ভালো পাওয়া সম্ভব সেটুকু নিয়েই তারা কাজ করতে হয়। তো যার কারণে সব সময় সেন্সিটিভিটি আর স্পেসিফিসিটি নিয়ে একটু ডিফারেন্ট হয় আর কি, বিভিন্ন কোম্পানিতে, কোম্পানি টু কোম্পানি এবং রিএজেন্ট টু রিএজেন্ট।
তো এটা আসলে বলা টাফ, কোম্পানির উপরে মানে বেজ বলা যাচ্ছে না যে বর্তমান কিটটা কেমন। হ্যাঁ, তবে আপনারা যে এখন যেটি যেটি নিয়ে কাজ করছেন এবং আজকে যেটি উদ্ভাবনের কথা আপনারা আনুষ্ঠানিকভাবে জানালেন, জি জি আপনারা জি বলছেন যে এটির সক্ষমতা আরো বেশি এবং তুলনামূলকভাবে আরো জি বেশি ভালো ফলাফল দেবে এটি। তো হ্যাঁ আমরা প্রত্যাশা করি যে আপনাদের এই গবেষণা ফলপ্রসূ হোক এবং জাতির কল্যাণে এই গবেষণা কাজে লাগুক। যত দ্রুত সম্ভব সরকার সমস্ত টেকনিক্যাল বিষয় পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে এটি বাজারজাতকরণের, অথবা আমরা যদি বলি যে পরীক্ষাগার থেকে এটি সরাসরি রোগীদের কল্যাণে আপনাদের এই কার্যক্রমটা ছড়িয়ে পড়বে, এই প্রত্যাশা আমরা রাখছি। জনাব ফরাজি আহমেদ সাইদ বুলবুল, আপনি জানেন যে ভারত ফেরত যে আহ, করোনা পজিটিভ যারা যশোর জেনারেল হাসপাতালে যাদেরকে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে 10 জন পালিয়ে গেছিল এবং সেই 10 জন গণমাধ্যমে আসার পরে, এবং আপনি এও জানেন যে সুবর্ণভূমি ডিজিটালি প্রথম এটি উন্মোচন করেছিল যে যশোর জেনারেল হাসপাতাল থেকে 10 জন পালিয়ে গেছে করোনা পজিটিভ। তো তাদেরকে, এটা গণমাধ্যমে আসার পরে তাদেরকে আবার পুলিশের সহায়তায় ফেরত না আনা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। তার মধ্যে আজকে 7 জনকে আদালতে হাজির করা হয়েছিল। মামলায় আদালত সেই 7 জনকে জামিন দিয়েছে, আর 3 জন এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তারা এখনো নেগেটিভ হননি। নেগেটিভ হওয়া মাত্র তাদেরকে আদালতে হাজির করা হবে এবং ওই মামলায় তাদেরকে সেখানে সোপর্দ করা হবে। প্রশ্ন হচ্ছে যে যারা পালিয়ে গেছেন তারা নিঃসন্দেহে অপরাধ করেছেন এবং তারা সেই অপরাধের শাস্তির মুখোমুখি অথবা আইনি প্রক্রিয়ার ভেতরে যাচ্ছেন। কিন্তু এখানে আরেকটা পক্ষ আছে, হাসপাতাল কর্তৃপক্ষ, আপনারা জানেন, হাসপাতাল প্রশাসন। তারা তাদের কোনো দায় আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য একটি তদন্ত কমিটি করেছিল এবং সেই তদন্ত কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে 12টা কর্মদিবস পার হয়ে গেছে, রিপোর্ট দেয়নি। বিষয়টা আপনি কিভাবে দেখবেন? খুব সংক্ষেপে জনাব ফরাজ আহমেদ সাইদ। এটা আমাদের কাছে আসলে নতুন কিছু না যে তদন্ত কমিটি করা হয়, তদন্ত কমিটির কাজ আসলে আগায় না, এবং আগালেও তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখে না। আবার যদি আলোর মুখ দেখেও, তবে সেখানকার যে পর্যবেক্ষণগুলি থাকে, আমরা নিকট অতীতে এমন কোনো দৃষ্টান্ত আমাদের সামনে, কি যশোর কি সারা দেশে কোথাও আছে, একটি উদাহরণ আমাদের সামনে জানা নেই যে তদন্ত কমিটির কোনো সুপারিশ, কোনো পর্যবেক্ষণ বাস্তবায়ন করা হয়েছে। কোথাও হয় না। তার মানে আপনি কি তো বলছেন, সঙ্গত কারণেই আপনি কি বলছেন যে এটি আপনি কি বলছেন যে এই তদন্তটাও হিমাগারে চলে যাবে? একেবারেই তাই, এই তদন্ত হিমাগারে চলে যাবে। এবং তার আগে, তদন্ত কমিটির আগে আপনি যে কথাটি বলেছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায় আছে কিনা, নিশ্চিতভাবেই আছে, নিশ্চিতভাবে। কারণ হসপিটালে রোগী ভর্তি হওয়ার পর সেখান থেকে 10 জন করোনা ভাইরাস বহনকারী রোগী পালিয়ে গেল 2 দিনের মধ্যে। হাসপাতাল কর্তৃপক্ষের আহ তারা তারা কি করছিলেন এই যে সময়টা 2 দিনের মধ্যে? এবং আমরা আরো উদ্বেগের সাথে যে জিনিসটা লক্ষ্য করেছি, সেই জিনিসটা কিন্তু জানাজানি হতে আরো 2 দিন সময় পার হয়ে গেল। অর্থাৎ আহ সঙ্গত কারণেই একটি প্রশ্ন এসে যায় যে এই 2 দিনের মধ্যে তারা এই ঘটনাটা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন কিনা, এবং চেষ্টা না অপচেষ্টাই করছিলেন। আপনার নিশ্চয় মনে আছে কারণ যে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে এটি স্বীকারও করেননি। যে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেনি, এই যে আমি বলছিলাম যে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল কিনা, তদন্ত কমিটি এই বিষয়টা খতিয়ে দেখছে কিনা আমার জানা নেই। সেটা তারাই ভালো বলতে পারবেন। তবে ধামাচাপা দেওয়ার একটি অপপ্রয়াস ছিল, সেটাই আমাদের কাছে, গণমাধ্যম কর্মীদের কাছে স্পষ্ট। এবং খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে ভারত ফেরত যখন আমরা দেখছি আমাদের পাশের দেশ ভারতে করোনা মহামারী আকার ধারণ করছে, সেখান থেকে কোনো বিপজ্জনক ভাইরাস নিয়ে এসেছে কিনা, সেই জিনিসটা প্রশাসনিক যে তদারকির ব্যাপারটি ছিল, সেটি সম্পূর্ণভাবেই উপেক্ষিত হয়েছে। আচ্ছা, আজকে উপেক্ষা আপনার হওয়ার কাছে পরেই কিন্তু আপনার প্রশাসন। কাছে একেবারে শেষ প্রশ্ন, আমরা একেবারে শেষ সময়ে আছি, যে আপনার বিরুদ্ধে অভিযোগ, তদন্তের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, এই তদন্ত আসলে কোনো কার্যকর তদন্ত কিনা? না, সংবাদকর্মী হিসেবে কিন্তু তদন্ত করবার দায়িত্ব তদন্ত কমিটির যে ধরনের মানে নিয়ম নীতি আছে, সেই ধরনের নিয়ম নীতির আলোকে কিন্তু আমরা কাজ করি না। কিন্তু আমরা যে কাজটি করি সেটি হলো অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা। সেই অনুসন্ধানও কিন্তু এক ধরনের তদন্তর পর্যায়ে পড়ে। তবে আমরা অনুসন্ধান রিপোর্টিং এর সাথে যারা যুক্ত, যারা কাজ করে থাকি, গণমাধ্যম কর্মীরা যারা কাজ করেন, তারা কখনো কিন্তু মানে জ্ঞানত এই জাতীয় কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন না। যদি না চেষ্টা করতো তাহলে কিন্তু অনেক অনুদ্ঘাটিত ঘটনা আমাদের
পর্দার অন্তরালেই রয়ে যেত। যা কিছু উদ্ঘাটন হয় তা কিন্তু মিডিয়ার বদৌলতে হয় এবং মিডিয়া কর্মীরাই কিন্তু সেই বিষয়টাকে সামনে নিয়ে আসেন। সেক্ষেত্রে মিডিয়ার যে অনুসন্ধান আর সরকারি যে তদন্ত তার ভিতরে অনেক ফারাক রয়েছে। ওকে, জনাব ফারাজি আহমেদ সাইদ, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমি একই প্রশ্ন ডক্টর হাসান আল ইমরানকে যদি করি, যদি উনি বিব্রত না হন, তাহলে এক লাইনে আপনি একটু বলতে পারেন যে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ যে তারা দায়িত্ব অবহেলা করেছে, আবার তদন্তও করছে হাসপাতাল কর্তৃপক্ষ, এটি আসলে সঙ্গত কিনা? এখন তদন্ত কমিটি ফরমেশনের যে নীতিমালা, সেই নীতিমালায় আসলে কিভাবে আছে এবং সেটা কিভাবে করা হয়েছে বা হাসপাতাল ইয়েতে নীতিমালাতে আমার তো ঠিক জানা নাই। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, যে কোনো ইস্যুতে কারো বিরুদ্ধে বা যে কোনো অ্যালিগেশনের এগেনস্টে, কারো বিরুদ্ধে না, অ্যালিগেশনের এগেনস্টে যখন কোনো তদন্ত কমিটি গঠন করা হয়, চেষ্টা করা হয় সর্বতোভাবে এটাকে যাতে নিউট্রাল এবং সমপর্যায়ের মানুষ দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা। তো জনাব ডক্টর হাসান আল ইমরান এবং জনাব ফারাজি আহমেদ সাইদ, আপনারা সুবর্ণভূমি ডিজিটালকে সময় দিয়েছেন, মূল্যবান আলোচনা করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দুজনকেই। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ডক্টর হাসান আল ইমরান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক দলের অন্যতম সদস্য। তিনি তাদের নতুন উদ্ভাবন সম্বন্ধে আপনাদের সামনে কথা বলছিলেন। একই সাথে আজকের দিনের খবর বিশ্লেষণ করছিলেন ফারাজি আহমেদ সাইদ বুলবুল, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার। আগামীকাল রাত 10টায় একই সময়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।